আসসালামু আলাইকুম। আজ ২৮ মার্চ ২০২৫ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। চীনে গিয়েও সেভেন সিস্টার্স নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ডক্টর ইউনূস। খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের নামে নতুন দলে নিবন্ধন চাওয়া ব্যক্তিকে। অবৈধ সম্পদের তথ্য ফাঁস হল আওয়ামী নেতা নাসিম পুত্রের। এবার বিস্তারিত। ভারতের সেভেন সিস্টার্স, নেপাল ও ভুটান সহ এই অঞ্চলের ভূ রাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বেইজিংয়ে দ্য প্রেসিডেন্সিয়াল হাউসে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে একথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের উন্নয়নের সঙ্গে শুধু নিজেদের ভাগ্য জড়িত নয়, বরং সেভেন সিস্টার্সের মানুষের ভাগ্য জড়িত। সুতরাং দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশে বিনিয়োগ করলে ভারতের সেভেন সিস্টার্স সহ নেপাল, ভুটানও উপকৃত হবে। বৈঠকে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় দেশে তৈরি পোশাক খাতের সক্ষমতার উদাহরণও তুলে ধরেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে ব্যবসা বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন নতুন ক্ষেত্রের কথাও উল্লেখ করেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বাংলাদেশের তরুণরা দেশকে এগিয়ে নিতে অবিচল রয়েছে। তাদের সংখ্যা নেহাত কম নয়। তারা জানে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। তাই বাংলাদেশ হতে পারে বিনিয়োগের অনন্য জায়গা। এ সময় চীনা ব্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এর আগে বুধবার দুপুরে 4 দিনের সফরে চীনে যান অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল 4:15 চীনের হাইনানের কিয়ংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা বলেছেন। শফিকুল আলম তার পোস্টে লিখেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে, ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। শফিকুল আলম আরও লিখেছেন, শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। জিনপিং বলেছেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে চীন। চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরকে উৎসাহিত করবে। বাংলাদেশের উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চীন ইতিবাচকভাবে বিবেচনা করবে। এর মধ্যে চীনা ঋণের সুদের হার হ্রাস ও পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয় রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে গত বুধবার চীনে যান। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর। অর্থনৈতিক, কারিগরি, বিদ্যুৎ, সংস্কৃতি ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে 9টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও চীন। প্রধান উপদেষ্টার 4 দিনের চীন সফরের তৃতীয় দিন শুক্রবার দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে 5 বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। এগুলো হলো বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান। আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করা উজ্জ্বল রায়ের সম্পর্কে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। তার দল গঠন নিয়েও এলাকায় চলছে নানান গুঞ্জন। উজ্জ্বল রায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নরেশচন্দ্র রায়ের ছেলে। এমন আবেদনের পর থেকে লাপাত্তা উজ্জ্বল। দিনাজপুরে তাকে এলাকার মানুষ উজ্জ্বল রায় নয়, চেনেন ভিভিড সাহা নামে। আর তার বাবা মায়ের দাবি, উজ্জ্বল রায় একজন মানসিক রোগী। গত 7 দিন ধরে তিনি বাড়িতে নেই।
তারা জানেন না ছেলে কোথায় আছে। তারা জানান 2016 সাল থেকে তার মানসিক ভারসাম্যহীনতার চিকিৎসা চলছে। তিনি কখনো কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। নরেশ চন্দ্র রায় বলেন, আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে কনকচন্দ্র UADP-তে চাকরি করে। মেয়ে প্রতিমা রানীকে বিয়ে দিয়েছি দিনাজপুরে। ছোট ছেলে ভিভিড সাহা SSC পাশ করেছে 4 বার ফেল করার পর। সে মানসিক ভারসাম্যহীন। পারুল রায় বলেন, আমার ছেলের নাম উজ্জ্বল রায়। সে মানসিক রোগী। গত 4-5 দিন ধরে সে বাড়িতে নেই। কোথায় আছে জানি না। সে ভিভিড হিন্দু সম্প্রদায়ের অন্যতম সংগঠন ইসকনে যাতায়াত করত। এখন সে যায় না। ভিভিড যে মানসিক ভারসাম্যহীন প্রমাণ হিসেবে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রাজকুমার রায়ের চিকিৎসার ব্যবস্থাপত্র দেখান। নরেশ জানান, SSC পাশ করার পর ভিভিড ফুলবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হন। তিনি প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর ছাত্র। নরেশ আরও বলেন, কেন, কিভাবে বা কী কারণে কার পাল্লায় পড়ে ভিভিড এমন কাজ করেছে আমি জানি না। ভিভিড সাহার নাম ব্যবহার করে কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। সে একজন মানসিক রোগী। গত কয়েকদিন ধরে তাকে খুঁজেও পাচ্ছি না। তবে এলাকাবাসী বলছে, ভিভিড বা উজ্জ্বল আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করে এখন গা ঢাকা দিয়েছেন। এসব বিষয় জানতে উজ্জ্বল বা ভিভিডের মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নামে নিউ ইয়র্কে থাকা 14টি অ্যাপার্টমেন্টের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি তার 3,39,77,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও 3 ব্যাংক হিসাবে 3,37,31,533 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। এসব অবৈধ সম্পদ আয়ত্তের অভিযোগে তমালের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে এবং সিরাজগঞ্জ 1 আসনের সাবেক এমপি তমাল মনসুরের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান মিলেছে। এর বাজার মূল্য প্রায় 63,93,40,000 টাকা। এছাড়া দেশে তার অবৈধ সম্পদের পরিমাণ 3,69,97,270 টাকার। সব মিলিয়ে তমাল মনসুরের অবৈধ সম্পদের পরিমাণ 67,63,37,270 টাকা। দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, নিউ ইয়র্কের জ্যামাইকা স্ট্রিটে আফতাব স্কাই ভিউ টাওয়ারে তমালের 12টি ফ্ল্যাট ও 3টি পার্কিং স্পেস রয়েছে, যার মূল্য $49,600 বা 38,19,20,000 টাকা। স্ট্রিট বিটুইন ও কুইন্স ব্লকে 2টি বহুতল ভবন রয়েছে, যার মূল্য যথাক্রমে $15,09,20,000 টাকা ও $10,65,00,000 টাকা। ক্ষমতার পট পরিবর্তনের পর গত বছরের 3 সেপ্টেম্বর তমালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সে সময় তার বিরুদ্ধে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে 175 কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের কথা জানায় দুদক। নিজ দলের নেতা কর্তৃক সেনা সদস্য অপহরণের ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বরিশালের বালুমহালের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশালে বালুমহালের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে অপহরণ, মারধর এবং মালামাল ছিনতাইয়ের অভিযোগে হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব সহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী মামলায় জড়িত হওয়ার ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলালকে। তদন্ত কমিটিকে আগামী 5 দিনের মধ্যে তদন্ত শেষে একটি লিখিত প্রতিবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত নেতাদের দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ আগামী 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। শুক্রবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মীর স্নিগ্ধ জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে একটি অধিদপ্তর করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই অধিদপ্তরের নাম জুলাই অভ্যুত্থান অধিদপ্তর। সেই অধিদপ্তরটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।
এই অধিদপ্তরের কাজ হলো সরকারিভাবে জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছেন তাদের পুনর্বাসন সহ পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা। স্নিগ্ধ আরও জানান, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় সেপ্টেম্বরের 10 তারিখে। আজকে পর্যন্ত 745 জন শহীদ পরিবারকে 37 কোটি 25 লাখ টাকা সহায়তা করতে পেরেছি। গেজেটভুক্ত শহীদ পরিবারের মধ্যে 87.13% পরিবারের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। আহতদের মধ্যে 5,596 জনকে 59 কোটি 41 লাখ টাকা সহায়তা করতে পেরেছি। তালিকাভুক্ত মোট আহতের 38.39% কাছে আমরা পৌঁছাতে পেরেছি। এখন পর্যন্ত সর্বমোট 6,341 জনকে 96 কোটি 67 লাখ টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। বন্ধুরা, এই কথাগুলো আমরা অহরহ বলি যে অমুক এই বিষয়ে কি যেন বলল, অমুক এটা কেন বলল, কি জন্যে বলল, কি কারণে বলল। এই সব বিষয়ে বিস্তারিত না জানা পর্যন্ত আপনি অন্য কারো কাছে এই ঘটনাটি বলবেন না। যদি কোনো বিষয়ে আপনি স্পষ্টভাবে ধারণা রাখেন, তখনই কেবলমাত্র ওই বিষয়টি অন্যের কাছে উপস্থাপন করবেন। ভাষা তথ্য, ভাষা জ্ঞান কখনোই উপস্থাপন যোগ্য নয়। আপনি তখনই একটা বিষয়ে কথা বলবেন, তখনই একটা বিষয় নিয়ে মানুষের সামনে হাজির হবেন যখন পরিপূর্ণভাবে সেই বিষয়ের সবটুকু আপনি জানেন। বন্ধুরা, আসুন আমরা আমাদের নিজেদেরকে উপস্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব খেয়াল রাখি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। পবিত্র ঈদ উল ফিতর এবং রমজানের শেষ শুক্রবারে জুমাতুল বিদার নামাজের আগে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মিরাট পুলিশ রাস্তায় নামাজ পড়া লোকদের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে। পুলিশ বলেছে, নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, যার ফলে তাদের পাসপোর্ট বাতিল এবং ড্রাইভিং লাইসেন্সও বাতিল করা হতে পারে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। মিরাটের পুলিশ সুপার আয়ুষ বিক্রম সিং বলেছেন, স্থানীয় মসজিদ বা নির্ধারিত ঈদগাহে ঈদের নামাজ পড়া উচিত এবং কারো রাস্তায় নামাজ পড়া উচিত নয়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এবং রাষ্ট্রীয় লোকদল নেতা জয়ন্ত সিং চৌধুরী বলেছেন, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয় তাহলে তাদের পাসপোর্ট এবং লাইসেন্স বাতিল করা যেতে পারে এবং আদালত থেকে কোনো অনাপত্তি সনদ ছাড়া নতুন পাসপোর্ট পাওয়া কঠিন হয়ে পড়বে। আদালত কর্তৃক ব্যক্তিদের ছাড়পত্র না দেওয়া পর্যন্ত এই ধরনের নথিপত্র বাজেয়াপ্ত থাকে। মিরাটের সিনিয়র পুলিশ সুপার বিপিন তাদা বলেছেন, জেলা এবং থানা উভয় স্তরেই বৈঠক করা হয়েছে এবং সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। তিনি বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বা অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোর উপর কড়া নজর রাখছি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, রমজান মাসের শেষ জুমার নামাজ এবং ঈদের আগে এই নির্দেশিকা ঘিরে প্রবল হইচই পড়ে গেছে উত্তরপ্রদেশে। ঈদে অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছে প্রভিন্সিয়াল আর্ম কনস্টেবুলারি এবং র্যাপিড অ্যাকশন ফোর্স। এদিকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ ব্যবস্থা রেখেছে পুলিশ। আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় তার জন্য কড়া মনিটরিং চলছে বলেও জানিয়েছেন মিরাটের সিনিয়র এসপি। স্পর্শকাতর এলাকায় সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে। অবশ্য কেবল মিরাট নয়, গোটা উত্তরপ্রদেশ জুড়েই ঈদের আগে বাড়তি সতর্কতা নিয়েছে বিজেপি শাসিত এই রাজ্যটির প্রশাসন। রাজ্যটির রাজধানী লখনৌতে 1000 পুলিশ সদস্য এবং 9 কোম্পানি পিএসসি মোতায়েন করা হয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।